প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যার উপর আলোচনা করছি। তো গত ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে শুনেছি। আজকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে শুনবো বা জানবো। দেখো, গত দিন আমি বলেছি যে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এল এর মান দ্বারা উপশক্তি স্তরের সংখ্যা বা আকৃতি বোঝায়। তো আমরা গত দিন পড়েছি, দেখো যে এল সমান 0 হলে এস উপস্তর নির্দেশ করে, এস উপশক্তি স্তর নির্দেশ করে। এল সমান 0 হলে এস উপশক্তি স্তর নির্দেশ করে। যেহেতু এস উপশক্তি স্তরের আকৃতি গোলাকার, এজন্য বলা হয়ে থাকে এল সমান 0 হলে, অর্থাৎ এল সমান 0 এই মানটি দ্বারা গোলাকৃতি উপশক্তি স্তর বোঝায়। ঠিক আমরা জেনেছি যে এল সমান 1 হলে পি উপশক্তি স্তর নির্দেশ করে, এল সমান 1 হলে পি উপশক্তি স্তর নির্দেশ করে। যেহেতু পি উপশক্তি স্তরের আকৃতি আমি ওই দিন বলেছি ডাম্বেল আকৃতি, কাজেই এল সমান 1 এই মানটি দ্বারা আমরা ডাম্বেল আকৃতির উপশক্তি স্তরকে বুঝে থাকি। এরকমভাবে আমরা পড়েছি এল সমান 2 হলে ডি উপশক্তি স্তর নির্দেশ করে, এল সমান 2 হলে ডি উপশক্তি স্তর নির্দেশ করে। যেহেতু ডি উপশক্তি স্তরের আকৃতি ডাবল ডাম্বেল আকৃতির, কাজে আমরা বলবো এল সমান 2 এই মানটি দ্বারা ডাবল ডাম্বেল আকৃতির একটা উপশক্তি স্তরকে বোঝানো হয়। ওইরকমভাবে আমরা আরেকটা পড়েছি যে এল সমান 3 হলে এফ উপশক্তি স্তর নির্দেশ করে। এফ উপশক্তি স্তরের আকৃতিটা জটিল আকৃতি, অ্যাকচুয়ালি ওটা সম্পর্কে আমাদের বইয়ে তেমন কিছু লেখা নেই, ঠিক আছে। তাহলে আমরা 4টে উপশক্তি স্তর পেয়েছি এবং 4টে উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে আমরা জেনেছি। তাই প্রথম আমরা শিখেছি যে পরমাণুতে কতগুলা শক্তি স্তর থাকে, একাধিক শক্তি স্তর থাকে। এই শক্তি স্তরগুলোকে কতগুলা সংখ্যা দ্বারা প্রকাশ করে, এই সংখ্যাগুলোকে আমরা বলছিলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা। পরে আমরা জানতে পেরেছি যে শক্তি স্তরগুলা আবার উপশক্তি স্তরে বিভক্ত হয়। এই উপশক্তি স্তরগুলোর যে আকৃতি প্রকাশ, সেটাকেও আমরা কতগুলা সংখ্যা দ্বারা প্রকাশ করেছি। ওই সংখ্যাগুলোকে আমরা বলেছিলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে শক্তি স্তরগুলা উপশক্তি স্তরে বিভক্ত হয়। আজকে আমরা জানবো যে এই উপশক্তি স্তরগুলা আবার বিভিন্ন দিকে বিন্যাসিত হতে পারে, বা উপশক্তি স্তরগুলাকেও আমরা বলে থাকি যে অরবিটালে বিন্যস্ত হয়। হ্যাঁ, আজকে আমরা এই কোয়ান্টাম সংখ্যা, এমন একটি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব যে কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পারবো যে উপশক্তি স্তরগুলা কত দিকে বিন্যাসিত হয় বা উপশক্তি স্তরগুলা কতগুলা অরবিটালে বিভক্ত হয়। তাহলে তোমরা লেখো, শুরু করি আমরা। প্রথম যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর আমরা পড়েছি সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা পড়ব ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। লেখো, ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। দেখো, আমি গত দিন বলেছিলাম যে শক্তি স্তরগুলো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বিভাজিত হয়, বিভাজন ঘটলে আমরা বলেছিলাম যে শক্তি স্তরগুলো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বিভাজিত হয়ে উপশক্তি স্তরের সৃষ্টি করে। আজকে আমরা পড়ব উপশক্তি স্তরগুলাও
চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিভাজিত হয়ে বা চুম্বক ক্ষেত্রের প্রভাবে এদের এক ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা একটু শোনো যে আমরা প্রত্যেকেই জানি যে পরমাণুর নিউক্লিয়াসে থাকে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং কক্ষপথে থাকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। ফলে পরমাণুর ভিতরে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এর প্রভাবে অর্থাৎ বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে উপশক্তি স্তরগুলো যে আমরা গতদিন পড়েছি, এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর, এফ উপশক্তি স্তর, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই উপশক্তি স্তরগুলোর ত্রিমাত্রিক দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন ঘটে। এখানে আমরা অবশ্যই বিস্তারিত পড়ব যে ত্রিমাত্রিক বিন্যাস বা ওরিয়েন্টেশন ঘটে। এই ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক বিন্যাসগুলোকে আমরা কতগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করব। এই সংখ্যাগুলোকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে উপশক্তি স্তরগুলা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ত্রিমাত্রিক বিন্যাস ঘটে, ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। ঠিক আছে, এই ত্রিমাত্রিক যে দিক বিন্যাস যে ঘটে অর্থাৎ উপশক্তি স্তরগুলার যে বিভিন্ন দিকে বিন্যস্ত হয়, এই দিকগুলা যে বিন্যস্ত হয় এই দিকগুলা এক একটা দিককে আমরা এক একটা অরবিটাল হিসেবে জানি। আমি আবারও বলছি যে উপশক্তি স্তরগুলা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, ঠিক আছে, বিভিন্ন দিকে বা ত্রিমাত্রিক বিন্যাস বলতে পারি বা বিভিন্ন দিকে বিন্যস্ত হয়। এই বিন্যাস প্রকরণ সমূহ যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করে তাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এখন এই যে উপশক্তি স্তরগুলোর যে বিভিন্ন দিকে যে বিন্যাসিত, এই এক একটা দিকে যত দিকে বিন্যাসিত হবে এক একটা দিককে আমরা এক একটা অরবিটাল হিসেবে জানবো। তাহলে লেখো তোমরা, দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক, এখানে আমরা লিখব যে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে উপশক্তি স্তরগুলোর ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকরণ সমূহ প্রকাশক সংখ্যাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর নির্ভরশীল। এল এর মানের উপর নির্ভরশীল। ঠিক আছে, এবং এম এর মান -L থেকে 0 সহ +L পর্যন্ত।
চৌম্বক ক্ষেত্রের প্রভাবে উপশক্তি স্তরগুলো ত্রিমাত্রিক উপশক্তি স্তরগুলোর ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকরণ সমূহ প্রকাশক সংখ্যাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা, এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল এবং এম এর মান আমরা মুখস্থ রাখবো -L থেকে 0 সহ +L পর্যন্ত। ঠিক আছে, তারপরে তোমরা আরেকটা কথা মনে রাখবে 3 নম্বরে, প্রতিটি এল এর মানের জন্য, প্রতিটি এল এর যে কোনো মানের জন্য এম এর মান 12 + 1t, অর্থাৎ এল সমান 12, অর্থাৎ এল এর প্রতিটি মানের জন্য এম সমান 12 + 1। তাহলে আমরা বলতে পারি এল কি? এল হচ্ছে উপশক্তি স্তর। তার মানে প্রতিটি উপশক্তি স্তরের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম এর মান হয় 12 + 1t। আবারও বলছি, প্রতিটি এল এর যে কোনো মানের জন্য এম এর মান হচ্ছে 12 + 1। এল হচ্ছে উপশক্তি স্তর, তার মানে প্রতিটি উপশক্তি স্তরের জন্য এম এর মান হলো 12 + 1t। আর এম এর মান 12 + 1t, এই কথার অর্থ হচ্ছে যে প্রতিটি উপশক্তি স্তর 12 + 1 সংখ্যক দিকে বিন্যাসিত হয়। আবারও বলছি, প্রতিটি এল এর যে কোনো মানের জন্য এম এর মান 12 + 1, এ কথার অর্থ হচ্ছে যে কোনো উপশক্তি স্তরে 12 + 1 দিকে বিন্যাসিত হয়, অথবা যে কোনো উপশক্তি স্তরে 12 + 1 সংখ্যক অরবিটাল বিদ্যমান। আবারও বলছি, প্রতিটি এল এর যে কোনো মানের জন্য এম এর মান 12 + 1, অর্থাৎ প্রতিটি উপশক্তি স্তরে 12 + 1 সংখ্যক অরবিটাল বিদ্যমান। এম এর সংখ্যা দ্বারা অরবিটালের সংখ্যা বোঝায়, এম এর সংখ্যা বা মান দ্বারা অরবিটালের সংখ্যা বোঝানো হয়। যেহেতু এম এর মান 12 + 1t, অতএব যে কোনো উপশক্তি স্তরে অরবিটালের সংখ্যা হচ্ছে 12 + 1। এই বিষয়টা আমরা একটু দেখো। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে একটি শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর রয়েছে, তুমি উত্তরটা অবশ্যই দিবে প্রতিটি শক্তি স্তরে এল সংখ্যক উপশক্তি স্তর রয়েছে। এল এর মান একটি হলে উপশক্তি স্তরে একটি, এল এর মান 2টি হলে, যে শক্তি স্তরের জন্য এল এর মান একটি সেই শক্তি স্তরে একটি উপস্তর রয়েছে, যে শক্তি স্তরের জন্য এল এর মান 2টি সেই শক্তি স্তরে 2টি উপশক্তি স্তর রয়েছে, আমরা ইত্যাদি দেখেছি। হ্যাঁ, এখন যদি প্রশ্ন করে প্রতিটি উপশক্তি স্তরে কতটি অরবিটাল বিদ্যমান, আমরা বলবো প্রতিটি উপশক্তি স্তরে 12 + 1 সংখ্যক অরবিটাল বিদ্যমান। আমরা একটু দেখি এই বিষয়টা। দেখো, এস উপস্তর তোমরা পেয়েছ, এস উপস্তর, এস উপশক্তি স্তরের জন্য, এস উপশক্তি স্তরের জন্য আমরা পড়েছি এল সমান কত? 0। এস উপশক্তি স্তরের জন্য এল সমান 0। সুতরাং এম সমান হবে 12 + 1 সমান এল এর মান কত? 0 + 1, অর্থাৎ 1টি। তাহলে এস উপশক্তি স্তরের জন্য এল সমান 0 মানে কি? এল সমান 0 হলে এম সমান মান বসায় পাইছি 1টি। তার মানে এস উপশক্তি স্তরে 1টি অরবিটাল রয়েছে। সুতরাং এস উপশক্তি স্তরে
একটি অরবিটাল রয়েছে। অরবিটাল আছে এবং তা হলো এস অরবিটাল। তা হলো এস অরবিটাল। বুঝতে পেরেছ? এস উপশক্তি স্তরে তোমাকে আমি বলছিলাম যে এম এর মান দ্বারা আমরা প্রতিটি উপশক্তি স্তর কত দিকে বিন্যাসিত হয় বা প্রতিটি উপশক্তি স্তরে কতটি অরবিটাল রয়েছে তা আমরা জানতে পারি। দেখো, এস উপশক্তি স্তরের জন্য এল এর মান হচ্ছে 0, আর এল এর মান 0 হলে আমরা মান বসে এম এর মান পেয়েছি একটি। সুতরাং এস উপস্তরে একটি অরবিটাল রয়েছে এবং তা হলো এস অরবিটাল। ঠিক আছে, আবার দেখো 1 নাম্বার। 2 নাম্বারে দেখো পি উপশক্তি স্তরের জন্য, পি উপস্তরের জন্য এল সমান আমরা জানি 1। সুতরাং এম সমান হবে 12 + 1 সমান 2 × 1 + 1 অর্থাৎ 3টি। সুতরাং পি উপশক্তি স্তরের জন্য এম সমান, এম এর যে 3টি মান, এর একটি হচ্ছে -1, অপরটি 0, তারপরটি হচ্ছে +1। কেন? দেখো যে স্যার এল সমান 1 হলে আপনি এল এর মান বসায় এম এর মান পেয়েছেন 3টি। ঠিক আছে, কিন্তু আপনি এখানে এম এর মান যে 3টি পেয়েছেন, -1, 0, +1 কীভাবে রাখলেন? উত্তর হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে এম সমান হচ্ছে -L থেকে 0 সহ +L। তাহলে দেখো পি উপশক্তি স্তরের জন্য এল এর মান যখন 1 হবে তখন মান বসাও -1 থেকে, মানে কমা দিয়ে যাও 0, -1 এর পরেই 0, +L +1। বুঝতে পেরেছ? তাহলে পি উপশক্তি স্তরের জন্য এল এর মান যেহেতু 1, কাজে আমরা মান বসে এম এর 3টি মান পেয়েছি এবং এম এর 3টি মান হচ্ছে -1, 0 এবং +1। সুতরাং পি কথাটা বাদ পড়ছে। পি উপশক্তি স্তরের জন্য এম সমান -1, 0 এবং +1, অর্থাৎ পি উপশক্তি স্তর 3 দিকে বিন্যাসিত হয়, অর্থাৎ পি উপশক্তি স্তরের 3টি অরবিটাল রয়েছে। এখন আমরা দেখি 3টি অরবিটাল কি কি। দেখো, অর্থাৎ পি উপশক্তি স্তরে px, py ও pz নামক একই শক্তি সম্পন্ন 3টি অরবিটাল রয়েছে। ঠিক আছে, পি উপশক্তি স্তরের জন্য এল এর মান 1, আর এল এর মান 1 হলে আমরা এম এর মান পেয়েছি 3টি, আর এম এর 3টি মান হলে সেটা -1, 0 এবং +1, এবং এই 3টি মানের জন্য উপশক্তি স্তর পি 3 দিকে বিন্যাসিত, বা 3টি পি উপশক্তি স্তরে 3টি অরবিটাল রয়েছে। 3টি অরবিটালের নাম দেখো, px, py এবং pz নামক একই শক্তি সম্পন্ন 3টি অরবিটাল বিদ্যমান। তাহলে তোমরা দেখতে পেরেছ যে এল সমান 0 হলে এম এর মান হবে 0 এবং এম এর মান 0 হলে একটি অরবিটাল নির্দেশ করে, কাজেই এস উপশক্তি স্তরে একটি অরবিটাল বিদ্যমান এবং তার নাম আমরা বলছি এস অরবিটাল। একইভাবে পি উপশক্তি স্তরের জন্য এল এর মান 1, এল এর মান 1 হলে এম এর মান আমরা পেয়েছি 3টি, অর্থাৎ পি উপশক্তি স্তরে এম এর মান 3টি, তা হচ্ছে -1, 0 এবং +1, অর্থাৎ এম এর মান যেহেতু অরবিটালের সংখ্যা নির্দেশ করে, যার জন্য আমরা বলছি পি উপশক্তি স্তরে 3টি অরবিটাল রয়েছে এবং তা হচ্ছে px, py এবং pz। এগুলো আকৃতি সম্পর্কে আমরা অবশ্যই পরে জানব আগামী ক্লাসে। 3 নম্বরে দেখো
নম্বরে দেখো ডি উপশক্তি স্তরের জন্য উপরেই লিখি, দেখো ডি উপশক্তি স্তরের জন্য ডি উপশক্তি স্তরের জন্য আমরা জানি এল সমান 2, সুতরাং এম সমান যেহেতু 12 + 1 মান বসাই 2 × 2 + 1 সমান 5টি নাকি। সুতরাং ডি উপশক্তি স্তর ডি উপশক্তি স্তরের জন্য উপশক্তি স্তরে এম এর মান এম সমান লিখে ফেলাই দেখো ডি উপশক্তি স্তরের জন্য এম সমান আমরা কি পাবো বলো? এম সমান হচ্ছে -L থেকে 0 সহ +L মান বসাও। এল সমান যেহেতু 2 -2 থেকে মানে -2 এর পরে -1 তারপর 0 এর পরে +1 তারপর হচ্ছে +2। দেখছো 5টি মান, এল সমান 2 হলে এম এর 5টি মান। তাহলে ডি উপস্তরের জন্য এম এর মান কত পাইলাম আমরা? -2 -1 0 +1 আর +2। তাই ডি উপশক্তি স্তরে ডি উপশক্তি স্তর 5 দিকে বিন্যাসিত হয় বা ডি উপস্তরে 5টি অরবিটাল বিদ্যমান। 5টি অরবিটাল বিদ্যমান। অরবিটালগুলো দেখো DXY, DYZ, DZX, dx² - y², dz²। ঠিক আছে। ডি উপশক্তি স্তরের জন্য এল এর মান 2, তার জন্য এম এর মান 5টি, আর এম এর 5টি মান -2 -1 0 +1 এবং +2, অর্থাৎ এম এর 5টি মানের জন্য 5টি অরবিটাল বিদ্যমান। অর্থাৎ এম এর 5টি মানের জন্য আমরা বলতেছি যে ডি উপশক্তি স্তর 5 দিকে বিন্যাসিত হয়। আমি আবারও বলছি, প্রত্যেকটা যত দিকে বিন্যাসিত হবে এক একটা দিক এক একটা অরবিটাল নির্দেশ করে। যেহেতু ডি উপশক্তি স্তরের জন্য এম এর মান 5টি, কাজে আমরা এম এর 5টি মান বলতেছি। এই কথার অর্থ হচ্ছে যে ডি উপশক্তি স্তর 5 দিকে বিন্যাসিত হয় বা ডি উপশক্তি স্তরে 5টি অরবিটাল বিদ্যমান, এবং আমরা অরবিটালগুলোর নাম জানতে পেরেছি DXY, DYZ, DZX, dx² - y² এবং dz²। এগুলোর আমরা আকৃতি সম্পর্কে আগামী ক্লাসে জানব। তাহলে আমরা এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর এবং ডি উপশক্তি স্তরে এস উপশক্তি স্তরে একটি মাত্র অরবিটাল, তা হচ্ছে এস অরবিটাল। পি উপশক্তি স্তরে 3টি অরবিটাল, তা হচ্ছে PX, PY এবং PZ, এবং ডি উপশক্তি স্তরে 5টি অরবিটাল রয়েছে, আমরা তা পেয়েছি DXY, DYZ, DZX, dx² - y² এবং dz²। তার মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা বুঝতে পেরেছি যে উপশক্তি স্তরগুলা যে অরবিটালে বিভক্ত হয় বা উপশক্তি স্তরগুলা যে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিভিন্ন দিকে বিন্যাসিত বিন্যাস প্রকরণ সমূহ আমরা পেয়েছি, এবং তাও কতগুলা কি সংখ্যা দ্বারা প্রকাশ করেছি। এই সংখ্যাগুলাই হচ্ছে মূলত ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা।
স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা কথা বলবো। তো তোমরা দেখো এটা যদি একটা নিউক্লিয়াস হয়, এটুকু যদি একটা নিউক্লিয়াস হয়, আর এটা যদি একটা পরমাণুর মডেল হয়, তো তোমরা দেখেছো যে ইলেকট্রনগুলা এই কক্ষপথে কি আমরা শুনেছি বোর মতবাদে বা রাদারফোর্ড মডেলে যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো এই নির্দিষ্ট কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান। প্রতিটি ইলেকট্রনের সর্বদা নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন বা স্পিন গতি থাকে। প্রতিটি ইলেকট্রনের সর্বদা নিজ অক্ষের চারদিকে স্পিন বা ঘূর্ণন গতি থাকে। অক্ষ বরাবর ঘুরতে ঘুরতে প্রতিটি ইলেকট্রন নিজ কক্ষপথে আবর্তন করতে থাকে। আমরা মনে রাখব, স্পিন গতির কারণে প্রতিটি ইলেকট্রন একটি অতি ক্ষুদ্র চুম্বক রূপে মৃদু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এবং আরও মনে রাখব, বিজোড় ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর ক্ষেত্রে স্পিনজনিত যে এই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, বিজোড় ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সমূহের ক্ষেত্রে স্পিনজনিত চুম্বক ক্ষেত্রগুলো কি সক্রিয় থাকে, চুম্বক ক্ষেত্রের প্রভাব সক্রিয় থাকে। কিন্তু যুগলবদ্ধ দুটি ইলেকট্রনের ক্ষেত্রে এই চুম্বক ক্ষেত্রের প্রভাবটা কি অকার্যকর হয়ে পড়ে। এর কারণ হিসাবে বিজ্ঞানীরা বলেন যে অসম চুম্বক ক্ষেত্রের প্রভাবে হাইড্রোজেন পরমাণুর সময়ের একটি ধারা দুটি সূক্ষ্ম ধারায় বিভক্ত হয়। এর একটি সূক্ষ্ম ধারা চুম্বক ক্ষেত্রের উত্তর মেরু দ্বারা আকৃষ্ট এবং অপরটি কি বিকর্ষিত হয়। সুতরাং এখান থেকে ওনারা বলছেন যে একক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর সময়ে দুটি পৃথক স্পিন বিশিষ্ট ইলেকট্রন বিপরীত সূক্ষ্ম চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। এখন এই যে স্পিন বা ঘূর্ণন নিয়ে আমি কথা বলছি, এই স্পিন বা ঘূর্ণনকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করব। এই সংখ্যাগুলো হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। যেহেতু স্পিন বা ঘূর্ণন দুদিকে হতে পারে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন হতে পারে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে, এর জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা যদি এস বা এম এস দ্বারা প্রকাশ করি, এম এস এর দুটি মান থাকে, একটি হচ্ছে প্লাস হাফ এবং এর অপরটি হচ্ছে মাইনাস হাফ। আমরা একটু দেখে নিই। দেখো, একটা ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন, দেখো উত্তর মেরু দক্ষিণ মেরু। দেখো, একটা পরমাণুর যে ইলেকট্রনটার যদি ঘূর্ণনটা এই দিকে হয়, ঠিক আছে, তখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে যদি আমরা এমএস দ্বারা প্রকাশ করি, এমএস সমান হচ্ছে প্লাস হাফ। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে যদি আমরা এমএস দ্বারা প্রকাশ করি, এমএস সমান হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে ইলেকট্রনটা, এখান থেকে আমরা দিতে পারি এরকম থেকে, মনে করো ঘড়ির কাঁটার দিকে হলে স্পিন কোয়ান্টাম সংখ্যা এমএস সমান প্লাস হাফ, আর যদি এই দিকে হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন হবে স্পিন কোয়ান্টাম সংখ্যা এমএস সমান মাইনাস হাফ। ঠিক আছে, অর্থাৎ যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষের চারদিকে ঘূর্ণনের দিক প্রকাশ করা হয় তাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে লেখো তোমরা, স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের নিজ অক্ষের চারদিকে ঘূর্ণনের দিক প্রকাশক সংখ্যাকে স্পিন কোয়ান্টাম বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে।
ঠিক আছে, একে এস দ্বারা প্রকাশ করা হয়, স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয় বা এম এস দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু ইলেকট্রনের ঘূর্ণনের দিক দুইটা, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কাজে এস এর মান বা এম এস এর মান দুটি। এস এর মান দুটি, এর একটি হচ্ছে প্লাস হাফ এবং অপরটি হচ্ছে মাইনাস হাফ। ওকে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আমরা আগামী দিন অবশ্যই এই যে উপশক্তি স্তরগুলো দেখেছি আমরা এসপিডিএফ, তাদের আকৃতি নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ।